হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পত্র বইয়ের রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস, বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের পুরো টপিকসটা অনেক মজার সহিত শিখব। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা স্টার্টিংয়ে বেসিক ক্লাস দেব, তারপর ম্যাথমেটিক্যাল আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা স্টার্টিংয়ে শিখব রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যাটা কি। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমরা স্টার্টিং এ কি শিখব বলো দেখি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলতে তুমি কি বোঝো? ঠিক আছে, তাহলে লেখো, আমি লিখে দিচ্ছি, তাহলে বেশিক্ষণ মনে থাকবে, শোনা কথা খুব কম মনে থাকবে। যে সকল সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে বলো দেখি কি বলা হয়েছে এখানে? যে সকল সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলা হয়। এক্সাম্পল স্বরূপ তুমি নিতে পারো, দেখো যেমন আমরা নিতে পারি, লাইন টানলাম, দেখো 0 1 2 3 -1 -2 -3। ঠিক আছে, আমরা একটা সংখ্যা রেখা টানলাম, টানে ডান দিকে পজিটিভ মান ইচ্ছা মতো ডট 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 যে কোনো একটা বসাতে পারি, বাম দিকে ইচ্ছা মতো নেগেটিভ মানটা বসাতে পারি। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে বাস্তব সংখ্যা। বুঝতে পারলে সবাই? এই পর্যায়ে আমরা শিখব বাস্তব সংখ্যার উপসেট সম্পর্কে। দেখো, বাস্তব সংখ্যার উপসেট। আচ্ছা, বাস্তব সংখ্যার উপসেটের মধ্যে এট ফার্স্টে আমরা পাচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে লিখে ফেলো, সেট অফ ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে বাংলাও লিখে দিলাম, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কাকে বলে? তোমরা কিন্তু এট ফার্স্ট ক্লাস 9 10 শিখে আসছো, ক্লাস 8 এও মনে হয় সেট আছে, ওখানে শিখে আসছো যে গণনাকারী সকল সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা লিখে দিচ্ছি, গণনাকারী সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যার সেট বলে। ঠিক আছে, যেমন নিতে পারো যে স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। প্রথম কি দেওয়া আছে? ন্যাচারাল নাম্বার, প্রথম অক্ষর n দেওয়া আছে। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, যেমন n ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে 1 2 3 4 5 ডট 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 চলতেই থাকবে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে সেট অফ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। বুঝতে পারলে সবাই? আচ্ছা, এই পর্যায়ে আমরা শিখব, আচ্ছা স্বাভাবিক সংখ্যার সেটের পার্ট আছে, দেখো তো এরকম হতে পারে 0 1 2 3
4 ডট 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 ইনফিনিটি চলতেই পারে, -1 -2 -3 ডট 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 চলতেই পারে মাইনাস ইনফিনিটি। এই পাশে আমরা দিলাম পজিটিভ হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো এই যে শূন্য থেকে ডান দিকে যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, আর শূন্য থেকে বাম দিকে যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা এখন দেখো কথা দিলাম শূন্য, এই শূন্যকে বলা হয় নিউট্রাল ইন্টিজার, নিরপেক্ষ পূর্ণসংখ্যা, নিউট্রাল ইন্টিজার। ঠিক আছে, নিউট্রাল ইন্টিজার, এই শূন্যকে বলা হয় নিউট্রাল ইন্টিজার, নিরপেক্ষ পূর্ণসংখ্যা, নিরপেক্ষ পূর্ণসংখ্যা। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে শূন্য থেকে ডান দিকে যে মানগুলো থাকে এই মানগুলোকে পজিটিভ ভ্যালু বলা হয়, আর বাম থেকে শূন্য থেকে বাম দিকে যে তুমি মানটা পাচ্ছ এটা হচ্ছে তুমি নেগেটিভ ভ্যালু পাও। বুঝতে পারলা কি? এটাই। এখন এই যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পার্ট আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে অমৌলিক সংখ্যা, অর্থাৎ সেট অফ প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তাহলে চলো আমরা এই পার্টে আসবো এবার। সেট অফ প্রাইম নাম্বার। ঠিক আছে, সেট অফ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট। আচ্ছা তোমরা কিন্তু নরমালি জানো যে মৌলিক সংখ্যার সেট কাকে বলে? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এই ধরনের সংখ্যাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। আচ্ছা মৌলিক সংখ্যা সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেমন 2 3 5 7 ডট 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 ইত্যাদি। সেট অফ প্রাইম নাম্বার মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলা হয় বা মৌলিক সংখ্যার সেট কাকে বলা হয় বলো দেখি? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এই ধরনের সংখ্যার সেটকে বলা হবে সেট অফ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সেট। বুঝতে পারলা সবাই? এবার দেখো এই যে নাম্বার 2 এ আছে কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার, অমৌলিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে অমৌলিক সংখ্যার সেট কাকে বলে? যে সকল সংখ্যাগুলো মৌলিক নয় একে অমৌলিক সংখ্যার সেট বলা হয়। এক্সাম্পল স্বরূপ যেমন দেখো এক্সাম্পল স্বরূপ এরকম হতে পারে যে 2 4 8 9 ডট 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 ইত্যাদি। অর্থাৎ যে সকল সংখ্যাগুলো মৌলিক নয় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমৌলিক সংখ্যার সেট বা সেট অফ কম্পোজিট নাম্বার। ওকে, বুঝতে পারলা সবাই? দেখো এই পর্যায়ে আমরা শিখব সেট অফ ইন্টিজার নাম্বার। দেখো তাহলে কি হবে? সেট অফ ইন্টিজার নাম্বার। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তাহলে দেখো তো পূর্ণ সংখ্যার সেট কাকে বলে? আমরা লিখে দিচ্ছি তাহলে বেটার হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেটকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়, সেট বলে।
ঠিক আছে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়, একে জেড দ্বারা, হালকা একটু গাঢ় করে দিব, হ্যাঁ, জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দেখো আমরা জেড ইকুয়াল লিখতে পারি, পূর্ণ সংখ্যাগুলো এরকম হতে পারে যে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 এরকম হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আবার এরকমও লেখা যেতে পারে যে হতে পারে 0, ±1 2 3 ডট 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 এটা হতে পারে। ঠিক আছে, প্লাস মাইনাস চলতে থাকবে, ডট 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 হতে পারে। ওকে, তাহলে আমরা কি জানি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এদের সেটকে বলা হবে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল এরকম হতে পারে, এরকম প্লাস মাইনাস দ্বারাও লেখা যেতে পারে। বুঝতে পারলা সবাই? ওকে, এরপর যে আমরা শিখব সেট অফ রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যার সেট। সেট অফ রেশিওনাল নাম্বারস, মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। আচ্ছা, মূলদ সংখ্যার সেট কাকে বলা হয়? আমরা কি জানি, পি বাই কিউ আকারের সকল সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, মূলদ সংখ্যার সেট বলে। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ দেখো হতে পারে এরকম হাফ, হতে পারে 3/2, 4/5 ডট 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 ইত্যাদি হতে পারে। ওকে, বুঝতে পারলাম? অর্থাৎ পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। ক্লিয়ার সবাই? এবার দেখো সেট অফ ইররেশনাল নাম্বার, আমরা এখানেই লিখে ফেলবো সেট অফ ইররেশনাল নাম্বারটা কি। করা যায় না এমন সংখ্যা গুলোকে অমূলদ সংখ্যা বলা হয়, অমূলদ সংখ্যা বলে। ঠিক আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে তাকে মূলদ সংখ্যা বলা হবে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যদি যাচ্ছে না তাহলে তাকে বলা হবে অমূলদ সংখ্যার সেট। এক্সাম্পল স্বরূপ হতে পারে, যেমন দেখো হতে পারে √2, √3, √7 ডট 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 ডট। তাহলে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা। ওই যে দেখো ক্লাস 9-10 তোমরা প্রমাণ করে আসছো যে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এখান থেকে আসছে ওটা। ঠিক আছে, এখানে আরো হতে পারে পাই এবং ইউ হতে পারে অমূলদ সংখ্যার মধ্যে। এই দুটো সংখ্যাকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। কথার অর্থ হচ্ছে তুরীয় সংখ্যা, তুরীয় সংখ্যা। ঠিক আছে, পাই এবং ই এই সংখ্যাগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, তুরীয় সংখ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখবে যদি অমূলদ সংখ্যাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে তা অনাবৃত্ত এবং অসমাপ্ত হবে। আমরা কিন্তু জানি মূলদ সংখ্যা চেয়ে অমূলদ সংখ্যার পরিমাণটা অনেক বেশি, মূলদ সংখ্যার চেয়ে অমূলদ সংখ্যার পার্টটা কিন্তু অনেক বেশি। বুঝতে পারলে এই পর্যন্ত সবাই? আচ্ছা, এখন আমরা কিছু মান নির্ণয়ের টপিকস অঙ্ক করব, তারপর পরম মানযুক্ত পরম মান ছাড়া করব, করার পর আবার বেসিকে আসবো। ঠিক আছে, আসার পর আবার টাইপে অঙ্ক করব, আবার বেসিকে আসবো। ওকে, তাহলে ক্লাসটা তোমার খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আমি বলছি কিন্তু প্রথমেই যে আমরা অনেক মজা করে অঙ্কটা করব। ঠিক আছে, যে দেখাও যে √2 অমূলদ সংখ্যা। প্রথমত আমরা √2 অমূলদ সংখ্যা প্রমাণ করব। আচ্ছা, অমূলদ সংখ্যা প্রমাণ করার আগে অমূলদ সংখ্যাটা কাকে বলে একটু শিখে নেই, বা প্রথমে আমরা শিখব মূলদ সংখ্যা।
আচ্ছা, পি বাই কিউ আকারে সংখ্যাগুলোকে আমরা জানি কি মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। আর পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তবে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। এক্সাম্পল স্বরূপ √2, √3, √7 এই ধরনের ফাংশনগুলো হবে অমূলদ সংখ্যা। ফার্স্ট টাইম আমরা একটা প্রমাণ দেখাচ্ছি √2 অমূলদ সংখ্যা। চলো প্রমাণে চলে আসি। আচ্ছা, √2 এমন একটা মান নিতে হবে যে তারা পূর্ববর্তী সংখ্যা থেকে বড় হয়, পরবর্তী সংখ্যা থেকে ঠিক ছোট হয়। ওকে, তাহলে আমরা প্রথমত এইভাবে করব। দেখো তো এখানে তাহলে √2, তাহলে আমরা এখানে আমরা করতে পারি 1 এর উপর স্কোয়ার করো, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে বা বর্গ করলে 1 আসবে। এখন কার প্রমাণ করতেছো? √2 এর প্রমাণ করতেছো। তো তুমি √2 এর উপর বর্গ করতে পারো, তাহলে √2 এর উপর বর্গ করো। √2 এর উপর স্কোয়ার করলে কত আসে? 2 আসে। তাহলে 1 এর পরবর্তী সংখ্যা ছিল কিন্তু 2, তাহলে আমি 2 এর উপর বর্গ করে দেব। তাহলে 2 এর উপর বর্গ করলে কত আসে? 4। তাহলে এখন দেখো তো √2 এর যে মান আছে তাহলে 1 থেকে কিন্তু বড় আছে এবং 2 এর বর্গ করে আসে 4, 4 থেকে কিন্তু ছোট আছে। তাহলে মানটা কিন্তু ফরম্যাটে আছে। অতএব আমরা লিখতে পারি 1 লেস √2 লেস আছে কত? এখানে মান আছে কত? হচ্ছে 2। ওকে, তাহলে √2 এর মান 1 থেকে বড়, 2 থেকে কত আছে? ছোট। সুতরাং √2 পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয় কারণ কি কারণে? দেখো √2 এর মানটা 1 থেকে বড়, 2 থেকে ছোট। তাহলে 1 থেকে যদি আমরা সংখ্যা রেখাটা টানি 1 2 1 2, 1 থেকে বড় ডান দিকে, 2 থেকে ছোট বাম দিকে, তাহলে এর ভেতরে মানটা কিন্তু পয়েন্ট মান আসতেছে, তারপরে স্বাভাবিক সংখ্যা আসতেছে না। তাহলে এই জন্য সেই কথাটাই বলছে যে √2 পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নয়। কথাটা তুমি লিখতে পারো যে এখানে মধ্যে 1 ও 2 এর মধ্যে 1 ও 2 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা বিদ্যমান নেই, কোনো স্বাভাবিক সংখ্যা বিদ্যমান নেই, এটা তুমি লিখতে পারো। তাহলে এখন যদি সম্ভব হয় ধরি, তাহলে তোমাকে একটু ধরতে হবে। কিভাবে ধরবো দেখো, ধরো স্টাইলটা দেখে নাও। ধরি, যদি সম্ভব হয় ধরি যে তুমি √2 এর যে মানটা আছে তুমি লিখতে পারো √2 ইকুয়াল হচ্ছে p/q, যেখানে p এবং q হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা তুমি ধরে নিতে পারো আর লিখে দিতে পারো যেখানে p, q বিলং টু n স্বাভাবিক সংখ্যার সেট এবং p ও q সহমৌলিক সংখ্যা। এটা তুমি সাইড নোট দিতে পারো। তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করব। যেহেতু একদিকে রুট আছে একদিকে রুট নাই, এই জাতীয় ফাংশন থাকলে আমরা উভয় পাশে বর্গ করে নেব। স্কোয়ার রুট কেটে গেলে 2 থাকবে, এটা থাকবে p² ডিভাইডেড হচ্ছে q²। আমরা একটা সিস্টেম করে নেই 2 কিউ কিন্তু এখানে হরে 2টা আছে, তাহলে আমি q ইন্টু কিউ লিখতে পারি। কিউটা পার করে দিলে ওপরে চলে আসবে কিউ, তাহলে এখানে p² ডিভাইডেড হচ্ছে কি থাকতেছে? শুধু কিউ থাকতেছে। তাহলে দেখো তো 2 এবং কিউ, এই কিউটা 2 কিন্তু এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে তুমি লিখতে পারো স্পষ্টত 2 ও কিউ পূর্ণ সংখ্যা। সুতরাং এটির গুণফল মানে 2 এবং কিউ এর গুণফল, এটির গুণফল 2q একটি পূর্ণ সংখ্যা। তাহলে লিখতে ফেললাম পূর্ণ সংখ্যা। তার মানে কি দেখো তো 2 এবং কিউ এটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এদের দুটার গুণফলটাও হবে কি? পূর্ণ সংখ্যা। কিন্তু অন্যদিকে তাহলে কিন্তু
এখানে দেখো তো অন্যদিকে পি ডিভাইডেড কত আছে এখানে দেখো তো পি স্কোয়ার, তাহলে এটা তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো, কিন্তু এখানে ধরো পি ইন বাই কিউ ইন্টু কিন্তু পি লিখতে পারো, তুমি যদি মনে করো যে এই মানটা তুমি লিখতে পারো বা নাও লিখতে পারো। তাহলে এখানে ফাংশনটা কিন্তু ভাগ অবস্থা আছে, কিন্তু পি ডিভাইডেড কিউ ইন্টু হচ্ছে পি আছে, তাহলে পি ডিভাইডেড কিউ একটি ভগ্নাংশ, একটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে পি বাই কিউ হচ্ছে ভগ্নাংশ। কিন্তু আমরা কিন্তু একটা ফরম্যাট জানি, রুলস জানি, যে একটি পূর্ণ সংখ্যা আমরা জানি যে একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ কখনো সমান হতে পারে না। এদিকে আসলাম, সমান হতে পারে না। তাহলে আমরা এখানে পার্টে এখানে লিখতে পারি এরকম, যে তাহলে লিখতে পারি 2q নট ইকুয়াল পি ডিভাইডেড কিউ ইন্টু হচ্ছে পি। অতএব 2 এর মান √2 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, সংখ্যা হতে পারে না। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে মান দেওয়া আছে এবং মডুলাস চিহ্ন দেওয়া আছে বা পরমাণযুক্ত ফাংশন দেওয়া আছে। আমরা কিন্তু জানি মডুলাসের ভিতর যে মান থাকে এই মানটা অলওয়েজ কি হয় বলো দেখি ভাইয়েরা? ধনাত্মক হয়। তাহলে আমরা কি জানি মডুলাস বা পরম মানের ভিতর যে মানটা থাকবে এই মানটা অলওয়েজ কি হবে? ধনাত্মক হবে। তার মানে এই মডুলাসের ভিতরে যদি ধনাত্মক মান থাকে মানটা ধনাত্মক হবে, যদি ঋণাত্মক মান থাকে তাহলে কিন্তু ধনাত্মক হবে। বুঝতে পারলা? তাহলে দেখো আমরা এই কাজটাই করে ফেলবো। এখানে 16 -16 থেকে +3, -16 থেকে 3টা বাদ দাও তো কত হয়? -13 হয়। আচ্ছা -13 মানে কি হবে? +13। আচ্ছা পরে করবো ওটা, আমরা যোগ করে দিলে -5 হয়। এটা যা আছে আমরা তাই রেখে দেব, 7 আর 1 যোগ করলে -8 হয়। বুঝতে পারলা সবাই? এখন দেখো আমরা একটু আগে বলছি যে পরমাণযুক্ত ফাংশন অর্থাৎ মডের ভিতরে যদি কোনো ধনাত্মক মান থাকে ধনাত্মক, ঋণাত্মক থাকলে ধনাত্মক, অর্থাৎ অলওয়েজ পজিটিভ হবে। তাহলে -13 আছে, তাহলে আমরা কি লিখবো? +13। -5 আছে, তাহলে লিখবো +5। আচ্ছা -3 যা আছে তাই +8 হয়ে যাবে। এখন তুমি যোগ বিয়োগ করো, 13 পাশে 18 আর বিয়োগ করলে 10 বিয়োগ করলে 7, অ্যান্সার হবে 7। বুঝতে পারলা সবাই? দেখো তাহলে এটা তুমি কি করবা? 2 থেকে 6 বিয়োগ করলে -4, মডুলাসের ভিতরে -4 মানে +4, এই মাইনাস মানে মাইনাস। 1 থেকে 9 বিয়োগ করলে -8, কিন্তু এখানে মডের ভিতর আছে +8। আমরা এখানে লিখে ফেলবো মডুলাস ক্লোজ, বিয়োগ করে দিলে -4, উঠে দিলে কি হবে? +4। এটা হচ্ছে অ্যান্সার। খুব কঠিন? পারবে না সবাই? ওকে, আমরা এই পর্যায়ে শিখব পরম মান ব্যতীত প্রকাশ করো। আমরা এই টাইপের অঙ্কগুলো ক্লিক করব, ঠিক আছে? আমরা এই পর্যায়ে শিখব পরম মান চিহ্ন প্রকাশ করো। দেখো আমরা এই টাইপের অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো পরম মান যুক্ত ফাংশনটা কি? যদি কোনো অসমতার ভেতর মডুলাস যুক্ত ফাংশন বিদ্যমান থাকে তাহলে এটা পরম মান যুক্ত ফাংশন। তাহলে বলছে পরম মান ব্যতীত প্রকাশ করো, তার মানে এখানে মডুলাস চিহ্নটা রাখা যাবে না, এটাকে রিমুভ করতে হবে। তাহলে আমরা অবশ্যই ইমপ্লাইজ দ্যাট অথবা বা চিহ্ন ইউজ করব, বা ইউজ করব। তাহলে মডুলাস উঠে গেলে এখানে যে পার্টটা থাকবে তার বিপরীত পার্টটা সামনে চলে আসবে। তাহলে -5
মডুলাস উঠে যাবে, চিহ্ন দেওয়া আছে লেস, আমি লেস দিয়ে দেব, যা আছে তাই, এক্স মাইনাস টু লেস হচ্ছে 5। তার মানে মডুলাস উঠে দেওয়ার মাধ্যমটা হচ্ছে এখানে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকবে বিপরীত সামনে আসবে, যে চিহ্ন থাকবে দিবা লেস বাকিটা যা আছে তাই। ওকে, এখন লক্ষ্য রাখো এখানে কিন্তু -2 দেওয়া আছে, আমাকে শুধু এক্স চলক বিদ্যমানটা রাখতে হবে আর বাকিটা রিমুভ করতে হবে। তাহলে -2 আছে, তাহলে -2 থাকলে -2 এর বিপরীত সংখ্যা কি বলো তো ভাইয়া? +2। তাহলে +2 যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু এটা কাটা যাচ্ছে। তাহলে কিভাবে দেখো, -5 + 2 x - 2 + 2 5 + 2, দেখো এটা কিন্তু কাটা গেছে, তার মানে শুধু x ই থাকতেছে। এখন তুমি এখন যোগ বিয়োগ করবা নিজের মতো করে, বিয়োগ করলে -3 x যোগ করে দিলে 7 হবে। তাহলে তুমি লিখে ফেলবা নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান। তাহলে -3 লেস x লেস 7, এইটা হচ্ছে আনসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? দেখো যদি এই ক্ষেত্রে হয় তাহলে বলো দেখি কি করবে তুমি? মডুলাস উঠে গেলে কি করতে হবে? পরম মান উঠে দিতে গিয়ে বিপরীত চিহ্নটা আমরা আগে দেব, চিহ্ন লেস দেন দেওয়া আছে, লিখে ফেলো লেস দেন 7। আমাদের প্রথমত এট ফার্স্ট কাজ হবে এই যে +3 কে ক্যান্সেল করা, তাই না? তাহলে +3 কে ক্যান্সেল করো, 3 বিপরীত সংখ্যা কি আছে? -3, twice x + 3 -3 7 -3, যোগ বিয়োগ করো -10, 2x কেটে গেছে, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসে। আমাদের কিন্তু শুধু x রাখতে হবে, আসছে কি? twice x। তাহলে আমি 2 কেও রিমুভ করব, ইনটু অবস্থায় আছে, তার মানে ওই সংখ্যা দ্বারা ভাগ করে দেব। তাহলে ভাগ করো, -5x 2, এটা আসে। তুমি লিখতে পারো নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান -5 লেস x লেস হচ্ছে 2, এইটাই হবে এটা आंसर। বুঝতে পারলা সবাই? পারবে না? আচ্ছা, এই অঙ্কটা তোমাদের HW থাকবে, সেম ভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। দেখো 1 নম্বর টাইপ গেল। এবার যদি ডিভাইডেড আকারে থাকে তাহলে তুমি কি করবা? দেখো যদি কোনো মান এরকম ডিভাইডেড দেওয়া থাকে এই ক্ষেত্রে তুমি কি করবা? তোমাকে এট ফার্স্ট কল্পনা করতে হবে এই যে ধ্রুবক পদের যে মানটা আছে এর নিচে কিছু নয়, মানে কি আছে? 1 আছে। তুমি এট ফার্স্ট স্টার্টিংকে ডান দিকে গুণ করে দিবা, আর এই গুণের মতো ডান দিকে গুণ করবা, তারপর বাম দিকে গুণ করবা। কখনোই বামে স্টার্ট গুণ করবা না, ডান দিকে গুণ করবা। গুণটা করে দাও, এককে কত হয়? 1, চিহ্ন যা আছে তাই, 5 দ্বারা এটাকে গুণ করে দিবা, তাহলে 5 3x প্লাস হচ্ছে 1 থাকবে। এটা ইনটু অবস্থায় আছে, তাহলে এই যে ইনটু অবস্থা আছে 5টা আমি যদি অপোজিটে পার করি তাহলে পার করে ডিভাইডেড হয়ে যাবে, 3x প্লাস 1 যা আছে তাই থাকলো। আচ্ছা, এখন এটা আমরা একটু ঘুরে লিখবো, 3x প্লাস 1 চিহ্নের মুখটা এর দিকে আছে, আমি ওই দিকেই রাখবো, খালি এটা ঘুরে দেবো খালি, ঠিক আছে? এখন দেখো এই অঙ্কর প্যাটার্নটা আমাদের আগের অঙ্কর প্যাটার্নের মতোই ছিল কিন্তু, তাই না? তাহলে আমরা এখন কি করব, এই পরম মানটাকে উঠে দিব, পজিটিভ 1/5 আছে, আমরা নেগেটিভ 1/5 করব। এখানে আছে কত? 3x প্লাস 1 লেস ইকুয়াল হচ্ছে 1/5। এখন আমরা 1 কে রিমুভ করব, তাহলে 1 কে রিমুভ করতে হলে এই প্লাস 1 এর বিপরীত মানটা কি হবে? -1 হবে। 3x প্লাস 1 -1 1/5 -1 হবে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে লসাগু করব 5, 5 কে 5 রেখে যোগ করলে -6/5 কেটে গেল, 3x হলো। 5 কে 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4/5 হয়। এটা কিন্তু 3 আছে, তার মানে 3 রাখা যাবে? রাখা যাবে না, আমরা একটু উপর দিকে চলে আসব। তাহলে আমি 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে ভাগ করলে কত আসতেছে? দেখো ভাগ করে দিলে 2/5 আসতেছে, -2/5। 3 দ্বারা কেটে দিলে x আসতেছে শুধু, 3 দ্বারা কেটে দিলে তাহলে নিচেই গুণ হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে 4/, কত আসছে নিচে? কত? 3 5 কত আসতেছে? 15 আসতেছে, এটা আসতেছে। আচ্ছা, এখন দেখো কোন অঙ্ক যদি ডিভাইডেড থাকে, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড এটা মান দেওয়া আছে কত? 3x প্লাস 1, 3x প্লাস 1। তাহলে আমরা যদি এটা নাকি 3x প্লাস 1 ইকুয়াল টু 0, 3x
ইকুয়াল, ওয়ানটা পার করে দিলে কি হবে -1, এক্স যদি রাখি ইনটু থাকলে কি হবে ভাগ হয়ে যাবে, মাইনাস হচ্ছে 1/3, ঠিক আছে। তাহলে মাইনাস যদি 1/3 আমরা যদি এখানে বসাই মানটা দেখো তাহলে কি আসতেছে 1/3 ইনটু এক্স এর মান বসা -1/3, তাহলে মাইনাস আগে দাও 1/3 প্লাস হচ্ছে 1, এটা কেটে গেল 1/-1 প্লাস 1 থাকলো, তাহলে এটাও কেটে গেল, কিন্তু কেটে গেলে ভাগ করলে কিন্তু মানটা ইনফিনিটি আসতেছে, অসংজ্ঞায়িত মান আসতেছে, আনডিফাইনাইট মান চলে আসে, তাই না। তার মানে তোমাকে মনে রাখতে হবে এই যে ফাংশন ফ্র্যাকশন ফর্মুলা, নিচে যদি 3x + 1 যে ফাংশনটা ডিভাইডেড থাকবে এই মানটা কখনোই ইকুয়াল হবে না, এই মানটা কি হবে নট ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত হবে, কখনো ইকুয়ালের জন্য সংজ্ঞায়িত হবে না, তাহলে এই মানটা কখনো ইকুয়াল হবে না। আমরা অ্যানসার লেখার সময় এই যে ইকুয়াল মান দেওয়া আছে নিচে, এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব কিভাবে দেখো, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমত এই যে মানটা বসাবো -1/3, তাহলে আমি এখানে বসাবো -1/3, লেস অর ইকুয়াল দেওয়া আছে, তার মানে আমরা এখানে ইকুয়াল, এই যে নট ইকুয়াল তার মানে ইকুয়াল হচ্ছে না, আমি শুধু লেস চিহ্ন দেব x, বাকিটা যা আছে তাই, অথবা এই যে মানটা বের করছি এটা এবার লাস্টে বসাবো, এখানে যা আছে তাই -2/5 x লেস অর ইকুয়াল, আমি শুধু কিন্তু লেস দেব, এখন এই মানটা বসাও মাইনাস হচ্ছে 1/3, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ এই যে আনডিফাইন্ড যে মানটা আছে এই মানটা একবার প্রথমে বসাতে হবে একবার লাস্টে বসাতে হবে, এটা দেখে দিতে হবে, এইটা হবে অ্যান্সার। এই ক্ষেত্রে এটা হচ্ছে মূলত যখন অঙ্কটা 1/something ডিভাইডেড আকৃতিতে মানগুলো থাকতেছে এই ক্ষেত্রে করতে হবে, পারবে না, করেছিল কি, ওকে। আচ্ছা এবার দেখো আমরা শিখব পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এটা কিন্তু পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করেছিল, এবার আমরা শিখব পরমাণ চিহ্ন এর সাহায্যে প্রকাশ করো। এবার দেখো পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো, আমরা এখানে অঙ্ক দেওয়া আছে 4 লেস x লেস 10, x এর মান 4 থেকে বড় 10 থেকে ছোট, এটা কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে পরম মান আনতে হবে, অর্থাৎ মডুলাসের যে মানটা আছে ওই মানটা আনতে হবে। এটা করার সময় তোমাকে একটা রুলস অ্যাপ্লাই করতে হবে, সূত্রটা হচ্ছে c + d ডিভাইডেড টু সামনে হচ্ছে মাইনাস, তাহলে তোমাকে এটাকে কল্পনা করতে হবে c, এটাকে কল্পনা করতে হবে d, তাহলে তুমি এই রুলসটা অ্যাপ্লাই করে দেখো তো পারো কিনা। তাহলে এটা যদি c হয় তাহলে আমি 4 লিখবো, যদি d হয় আমি 10 লিখবো ডিভাইডেড টু, সামনের মাইনাসটা মাইনাস দিয়ে নেব, এটাকে তুমি যোগ করো, করে 2 দ্বারা ভাগ করো, যোগ করে দিলে কিন্তু 14 আসতেছে, 2 দ্বারা কাটলে 7, সামনে মাইনাস -7, তাহলে -7 এটাকে ক্যালকুলেশন করে নাও, 4 - 7 x - 7 10 - 7, এখন তুমি একটু ক্যালকুলেশন করো, বিয়োগ করে দিলে -3 x - 7 বিয়োগ করে দিলে 3 আসবে। আচ্ছা আমরা কিন্তু একটু আগে অঙ্ক করেছি দেখো তো x - 2 লেস দেন ধরো 5, মডুলাস চিহ্ন উঠে গেলে কি হয়েছে, এটা নেগেটিভ মানটা সামনে চলে আসে, তাই আসে না, তাহলে আমি যদি নেগেটিভ মানটা রিমুভ করি, করে আমি মডুলাস চিহ্ন দিতে পারি, তাহলে আমি এই দেখো ফার্স্ট মান এবং লাস্ট মানটা সেম আসছে, প্রথমটা ঋণাত্মক আসছে, তাহলে ঋণাত্মক মানটা আমি যদি উঠে দিই, উঠে দিলে কিন্তু এটাতে মডুলাস আসবে x - 7 লেস দেন 3, অতএব নির্ণয় সমাধান এটা হবে অ্যান্সার, নির্ণয় সমাধান কি হবে x - 7 লেস দেন হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলা সবাই, পারবে না, যদি এইরকম দেওয়া থাকে তাহলে কি করবা, ঠিক আছে দেখো। আচ্ছা তাহলে তুমি এটাকে কল্পনা করবা c, এটাকে কল্পনা করবা কি d, তাহলে -1 ডিভাইডেড হচ্ছে 2, c + d ডিভাইডেড 2, তার প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে আর কি, 7 একে যোগ করলে 8 -8, 2 দ্বারা কাটলে কিন্তু এখানে -4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 আসতেছে, তাহলে 4 কে তুমি ক্যালকুলেশন করে ফেলো, 7 + 4 x + 4 -1 + 4 বিয়োগ করে দাও -3 x + 4 বিয়োগ করে দাও 3, তাহলে তুমি এখন কি করতে পারছো, এই যে দেখো এই মানটা
সেম এবং প্রথমটা ঋণাত্মক উঠে গেলে মডুলাস চলে আসবে। অতএব নির্ণয় সমাধান কি হবে? x + 4 < 3। এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না? কোন ছিল কি? ওকে, আচ্ছা এবার দেখো এটা দেওয়া ছিল সিতে, তাহলে আমরা কি করব বলো দেখি। ভাই এটা বলো, এটাকে সি ধরবো, এটাকে কি ধরবো? ডি ধরবো, সি এবং ডি। তাহলে এখন মাইনাস কি হবে? সি প্লাস ডি ডিভাইডেড 2। তাহলে এখন 8 2 10 ক্যালকুলেশন করলে -5 আসতেছে। তুমি 5 কে ক্যালকুলেশন করো, লেস ইকুয়াল x - 5 লেস ইকুয়াল 8 - 5। তো বিয়োগ করে দিলে -3 x - 5 বিয়োগ করলে 3। দেখো তো এই মান আর এই মান সেম, ঋণাত্মক। এটা উঠে গেলে কি হবে? মডুলাস চিহ্ন চলে আসবে, -3। অতএব নির্ণয় সমাধান x - 5 ≤ 3। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারবে না? আচ্ছা, এখন আমরা শিখব পরম মানগুলোকে চিহ্ন ব্যতীত প্রকাশ করো এবং সংখ্যা রেখা দেখাও। এখন আমরা সংখ্যা রেখার মাধ্যমে শিখব এই পর্যায়ে যে টপিকসটা থাকবে। দেখো, অসমতাগুলো সমাধান করো ও সংখ্যা রেখা দেখাও। তাহলে তুমি কিভাবে করবা? তাহলে আমাদের পরম মান যুক্ত আছে, পরম মান ছাড়া করতে হবে। তাহলে মডুলাসকে উঠে দাও বা রিমুভ করো, বিপরীত মানটা সামনে চলে আসবে, লেস 3x + 2 লেস হচ্ছে 7। পজিটিভ 2 আছে, তাহলে কি করতে হবে? নেগেটিভ 2 করতে হবে। তাহলে -7 - 2 3x + 2 - 2 7 - 2 যোগ করলে -9 3x। এখানে কিন্তু শুধু 5 থাকতেছে, 3 আছে, তাহলে এই 3 কে রিমুভ করতে হবে। তাহলে 3 দ্বারা ভাগ করে দাও, লেস x লেস হচ্ছে 5 বাই কত আছে? 3। আমি 3 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে। তাহলে অতএব নির্ণয় সমাধান -3 লেস x লেস হচ্ছে 5/3। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি সেট চাইতো, নির্ণয় সমাধান সেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতা। যেহেতু সেট চাইনি, তার মানে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা দিবে না। বুঝতে পারলা সবাই? এবার বলছে সংখ্যা রেখা দেখাও। তাহলে x এর মানটা -3 থেকে বড়, 5/3 থেকে ছোট। তাহলে আমরা একটু আঁকে নেব। দেখো, আঁকাও। 0 নিলাম, 1 2 3 4 -1 -2 -3 -4। তাহলে x এর মান -3 অপেক্ষা বড়, তাহলে -3 তে আমি আইডেন্টিফাই করি। ঠিক আছে? তাহলে x এর মান -3 থেকে বড়, তাহলে বড় হবে ডান দিকে, ছোট হবে বাম দিকে। তুমি ক্যালকুলেশন মান কিন্তু এই দিকে, 5/3 থেকে ছোট। 3 দ্বারা 5 কে যদি ভাগ করো 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 1 পয়েন্ট সামথিং আমি এই পর্যায়ে নিলাম অ্যান্সারটা। হ্যাঁ, এটা একটু আইডেন্টিফাই করে নিলাম। এখান থেকে ছোট, তার মানে বাম দিকে চলে আসবে। তুমি একটু গাঢ় আন্ডারলাইন করবা। যদি এনএসে ইকুয়াল দেওয়া থাকতো, তাহলে এই যে গোল চিহ্নগুলো ছিল এটা কিন্তু ভরাট হয়ে যেত, তাহলে ওটাও গ্রান্টেড মান ছিল। কিন্তু এনএসে ইকুয়াল দেওয়া নাই, তার মানে খোলা থাকবে। ইকুয়াল দেওয়া নাই, তার মানে কি থাকবে? খোলা থাকবে। ওকে, এইটা হবে এটার অ্যান্সার। ঠিক আছে? পাবে না? আচ্ছা, এখানে দেখো কিভাবে করবা। আমরা কি করব? প্রথমত মাইনাস করব, 2x + 1 করব, তারপর 3 করব। পজিটিভ 1 আছে, তাহলে কি করতে হবে তোমরা তো জানো। তাহলে -3 -1 করবা, 2x + 1 - 1 করবা, 3 - 1 করবা। এখন দেখো, যোগ করে দিলে -4 আসবে, 2x আসবে, বিয়োগ করে দিলে কি আসবে? 2 আসবে। 2 দ্বারা তুমি ভাগ করে দিবা, তাহলে -2 লেস x লেস হচ্ছে 1। নির্ণয় সমাধান যদি সেট চাই, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সমাধান চাইলে এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, অতএব নির্ণয় সমাধান কি হবে? -2 x লেস 1। যদি সংখ্যা রেখা চাই, তাহলে কি করবা বলো দেখি। সংখ্যা রেখা আঁকাও, সংখ্যা রেখা।
এখানে বলছে এক্স এর মান -2 থেকে বড় 1 থেকে ছোট এমন মানটাকে নিতে হবে। তাহলে আমি টানো 0 -1 -2 1 2 নিলাম। এক্স এর মান -2 থেকে বড়, তাহলে -2 কিন্তু এখানে বড়, ডান দিকে গেলে বড় হয় নেগেটিভ মানটা। 1 থেকে ছোট আমি এখানে নিলাম আইডেন্টিফাই, এখান থেকে ছোট, তার মানে এই পার্টটা হবে তোমার অ্যান্সার। বুঝতে পারলা? তুমি এখানে এই মানটা লিখে রাখতে পারো -2 লেস এক্স লেস 1, এইটা হচ্ছে এটা অ্যান্সার। পারবা না সবাই? ওকে, দেখো এবার আমরা ব্যবধি সম্পর্কে জানবো, যে ব্যবধি ঠিক আছে, কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখাকে ব্যবধি বলে। তুমি যখন সংখ্যা রেখা টানবা তখন কিন্তু এইটা কাজে লাগবে, ঠিক আছে? ব্যবধি দুই প্রকার, যেমন নিতে পারো এরকম, যেমন, ঠিক আছে, 3 লেস এক্স লেস 4, এক্স এর মানটা 3 থেকে বড় 5 দেই 5, এক্স এর মান 3 থেকে বড় 5 থেকে ছোট, এর মধ্যে যে মানটা হবে এটা হবে এক্স এর মান। এক্স এর মানটা 3 থেকে বড় 5 থেকে ছোট এমন মানটা হবে গ্রান্টেড মান। যদি তুমি এটাকে আইডেন্টিফাই করো এরকম হচ্ছে, দেখো 0 1 2 3 4 5, তাহলে এক্স এর মান 3 থেকে বড়, আর 3 মানে এটা 3 থেকে বড় ডান দিকে যাবে, ঠিক আছে? 5 থেকে ছোট, 5 এখানে ছোট মানে বাম দিকে, তাহলে এই মানটাই হচ্ছে এটা এখানকার সংখ্যা রেখার গ্রান্টেড মান। বুঝতে পারলা? তাহলে ব্যবধি দুই প্রকার, ব্যবধি মূলত হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, প্রথমটা হচ্ছে খোলা ব্যবধি। আচ্ছা, খোলা ব্যবধিকে প্রকাশ করা হয়, দেখো, উল্টো থার্ড ব্র্যাকেট অথবা প্রথম বন্ধনী দ্বারা। নাম্বার 2, বদ্ধ ব্যবধি। আচ্ছা, বদ্ধ ব্যবধিকে প্রকাশ করা হয় তৃতীয় বন্ধনী দ্বারা, ঠিক আছে? দেখো এক্সাম্পল স্বরূপ কি রূপ হতে পারে, যে x greater 4, x greater or equal ধরো 3, থাকতে পারে 1 লেস x লেস 4, থাকতে পারে 2 লেস ইকুয়াল x লেস 5, থাকতে পারে 3 লেস x লেস ইকুয়াল হচ্ছে 6, ঠিক আছে? আরেক সময় দেবো, ঠিক আছে? থাকতে পারে এরকম 2 লেস ইকুয়াল x লেস ইকুয়াল হচ্ছে 6, ঠিক আছে? তাহলে আমরা এই মানগুলো সংখ্যা রেখাতে কিভাবে বসাবো, কোনটা গ্রান্টেড মান হবে? তাহলে x এর মান 4 থেকে বড় এমন সংখ্যা রেখাটা হতে পারে এরূপ 0 1 2 3 4, 4 থেকে বড়, তাহলে 4 থেকে বড় এখানে, ঠিক আছে? তাহলে বড়, তাহলে ডান দিকের মানটা ইনফিনিটি পর্যন্ত চলছে, এইটুকু কিন্তু গ্রান্টেড মান। এর নিচে কোনো ইকুয়াল আছে? নাই, ইকুয়াল নাই, তার মানে খোলা। খোলা মানে কি বোঝায়? খোলাকে উল্টো অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যেতে পারে। তো আমি এখানে লিখতে পারি এই মানটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 4 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, ওকে? 4 ইনফিনিটি, তাহলে 4 থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি তো কখনো আটকানো সম্ভব নয়, এই পাশেও খোলা এই পাশেও খোলা। যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করবা? 0 1 2 3, x এর মান 3 থেকে বড় বা তার সমান, তাহলে 3 থেকে বড় মানটা নাও ইনফিনিটি পর্যন্ত, তাহলে ডান দিকে এর নিচে একটা ইকুয়াল আছে, তার মানে তুমি এটা বদ্ধ করে দিবা, এটা বল পেন দিয়ে গাঢ় করে দিলাম। আচ্ছা, বদ্ধ মানে কি বোঝায়? তৃতীয় বন্ধনী, তাহলে তুমি এই পাশে কিন্তু থার্ড ব্র্যাকেট চলে আসে, তুমি যদি এখান থেকে মানটা বের করো 3 হবে, এই পাশে ইনফিনিটি, ইনফিনিটিকে তো কখনো আটকানো সম্ভব না, তার মানে এখানে এই পাশে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট হবে, এই পাশে তৃতীয় বন্ধনী হবে। এখানে মজার বিষয়টা এটা হচ্ছে, কোনো অঙ্কের নিচে যদি লেস অর ইকুয়াল থাকে তাহলে তৃতীয় দিবা, আর যদি না থাকে ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টো থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবা। তাহলে এখানে কি হবে দেখো তো, আমরা যদি টানি 1 4 আসতেছে, 2 5 আসতেছে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, 3 6 আসতেছে দুটাই ফার্স্ট ব্র্যাকেট, অথবা কিন্তু তুমি এটাও ইউজ করতে পারো 3 6 এখানে আছে,
তাহলে এখানে কি করতে পারো 2,6 দুইটাই তৃতীয় বন্ধ দিতে পারো, তাই না? দেখো তো টানো তো 0 1 2 3 4 5 6। এটা 2 থেকে বড় বাতাস সমান 2 থেকে বড়, 6 থেকে ছোট বাতাস সমান, এটা বদ্ধ করে দাও। তাহলে এখানে বদ্ধ করে দাও এইটুকু মানটা। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট থাকতেছে, এখানে থার্ড ব্র্যাকেট থাকতেছে, 2,6 আসতে পারে। তাহলে ব্যবধির গ্রান্টেড মানটা এভাবে তুমি কালেকশন করবা। আচ্ছা, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তাহলে পরম মান কিন্তু নাই, তুমি কিভাবে বুঝবা পরম মান নাই? মডুলার যুক্ত ফাংশন নাই। তার মানে আমাকে পরম মান করতে হবে, আমরা একটা সূত্র জানি -c + d ডিভাইডেড হচ্ছে 2। তাহলে প্রথমটাকে ধরতে হয় c, পরেরটাকে ধরতে হয় d। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব মাইনাস c মানে এখানে আছে কত কত 4, d মানে আছে কত 10, ডিভাইডেড হচ্ছে 2। তার যোগ করো তো 14, 2 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে -7 করে নাও, 4 - 7 x - 7 10 - 7 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসে -3 x - 7 বিয়োগ করলে কত আসে +3। দেখো তো কোথায়, এটা তো মাইনাস আসছেই, সূত্রের -c + d ডিভাইডেড 2। এটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এর সূত্রটা হচ্ছে -c + d ডিভাইডেড হচ্ছে 2। প্রথমটাকে c, পরেরটাকে যদি তুমি d ধরো, তাহলে দেখো c + d ডিভাইডেড হচ্ছে 2, মাইনাস তো দেওয়াই আছে, তাহলে মাইনাস থেকে গেল, যোগ করলে 14, 2 দিয়ে ভাগ করলে 7 থাকবে। তাহলে এই -7 দেখো এখানে ক্যালকুলেশন করেছে, ক্যালকুলেশন করে নেওয়া হয়েছে। তাহলে বিয়োগ করে দিলে -3, যা আছে তাই বিয়োগ করে দিলে 3। ফার্স্ট এবং লাস্ট পার্ট কি সেম দেওয়া আছে। দেখো তো আমরা গতকাল শিখেছি এরকম না, x - 3 < 2, মডুলাস উঠে গেলে কি করতে হয়, নেগেটিভ মান সামনে চলে আসে, মনে আছে? এই দুটো সেম না, কিন্তু প্লাস মাইনাসের ডিফারেন্স। তার মানে আমি যদি এটা উঠে দেই, এটাতে মডুলাস করতে পারতেছি, তার মানে একই মান প্রথম মানটা উঠে গিয়ে আমরা মডুলাস দিতে পারতেছি। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করা হলো। কারো অসুবিধা আছে? পারবে না? উঠাও। দেখো তাহলে আমরা কি করব বলো দেখি, তোমরা বলো আমি লিখবো। তাহলে সূত্রটা কি, এটাকে কি ধরবো, এটাকে কি ধরবো জি। তাহলে -c + d, c মানে কি হবে -2 + d মানে কি হবে বাই কি হবে 2। তাহলে দেখো তো যোগ করলে কত হয় 4, কাটলে কত আসে -2। তাহলে 2 কে এখানে আমরা বিয়োগ করে দেব, -2 x - 2 6 - 2 যোগ করলে -4 x - 2 +4। একই মান নেগেটিভ, নেগেটিভ মানটা উঠে গেলে কি হবে মডুলাস চলে আসবে <4। এটাই অ্যান্সার। পাবো না? নির্ণয় সমাধান দিয়ে এটা লিখবা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেম সূত্র, -7 - 1 ডিভাইডেড 2, তাহলে -8 যোগ করলে -4, মাইনাসে মাইনাসে +4, তাহলে -7 প্লাস হচ্ছে 4 x + 4 -1 + 4 বিয়োগ করে দিলে কি আসবে -3 x + 4 +3। সেম ঘটনা, নেগেটিভ মান উঠে গেলে মডুলাস চলে আসবে <3। নির্ণয় সমাধান x + 4 <3, এটা হচ্ছে অ্যান্সার। পারা যাবে না? কারো অসুবিধা আছে? 5 এর ডি থেকে কত পর্যন্ত, কে পর্যন্ত, কে পর্যন্ত, এটা HW থাকবে, সেম অঙ্ক। এটা কি আগের মতো আছে? নাই, মিডল টার্ম টাইপে অঙ্ক দেওয়া আছে। তাহলে মিডল টার্ম টাইপে অঙ্কগুলো তুমি কিভাবে করবা, ইমপ্লাইজ ডেট, এখান থেকে আমরা কি কমন নিতে পারতেছি, দেখো তো এক্স কমন নিতে পারতেছি। তাহলে এক্স কমন নিলে কি থাকতেছে 2x + 5 লেস দেন কত 0, x লেস দেন 0, 2x + 5 লেস দেন 0, 2x লেস দেন -5, x লেস দেন -5 ডিভাইডেড হচ্ছে 2। এটা এটুকু বুঝতে কার অসুবিধা হলো?
আচ্ছা এখন দেখো তো এটা x লেস দেন 0 আর x লেস দেন -5/2, এখানে 0 দেওয়া আছে, -5/2 দেওয়া আছে। তুমি সংখ্যা রেখা টানবা 0, ধরো এখানে -5/2, তাহলে এর মধ্যে ছোট মান কোনটা? -5/2। তাহলে তুমি অসমতা টাকাবে এরকম, নির্ণীয় অসমতাটি, বা এটাকে প্রদত্ত অসমতাটি লিখবা, প্রদত্ত অসমতাটি। তাহলে ছোট মানটা আগে লিখবা -5/2 লেস এক্স লেস হচ্ছে 0। তাহলে দেখো এক্স এর মান -5/2 থেকে বড়, 0 থেকে ছোট, এই ঘটনা তাই আছে এখানে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন দেখো এখান থেকে আমরা আগের অঙ্কের মতো চলে যাবো এখন। তাহলে এখন দেখো তো এটাকে আমি কি ধরবো? সি। এটাকে কি ধরবো? ডি। তাহলে এটা সি, এটা ডি। তাহলে -5/2 প্লাস 0 ডিভাইডেড কত আসবে? 2 চলে আসবে। 2 দুগুণে কত হয়? 5 ডিভাইডেড কত আসবে? 4। তাহলে এখন দেখো আমরা এই মানটাকে ক্যালকুলেশন করে নাও। দেখো তো মডুলাস দিলে কি হবে? x প্লাস 5/4 লেস দেন হচ্ছে 5/4। নির্ণয়ের সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। সমস্যা হলো কি? পারা যাবে না? উঠাও। এটা আমরা বোঝানোর জন্য দিছিলাম অসমতাটি। তাহলে ছোট মানটা আগে লেখা হয়েছে, এখানে -5/2 এবং 0, এর মধ্যে ছোট মানটা -5/2, অসমতা 0টা পরে লেখা হয়েছে। তাহলে এখন দেখো সূত্র হচ্ছে -c+d/2। তাহলে আমি এটাকে ধরবো c, এটাকে ধরবো d। তাহলে দেখো মাইনাস সূত্রের c+d/2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণ 4 হয়, 5/4। যোগ করে দাও। তাহলে এখানে যোগ করো, এখানে যোগ করো, এখানে যোগ করো, এটা লসাগু করো, এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তাহলে এখন দেখো এটা দেখো তো বিয়োগ করলে কত আসতেছে? -5/4। এটা যা আছে তার, এখানে আছে কত? 5/4। এইটা এবং এইটা দুইটা কিন্তু সেম, কিন্তু প্রথমটা ঋণাত্মক। তাহলে ঋণাত্মক মান উঠে গেলে এটা কি হবে? মডুলাস চলে আসবে। তাহলে আমরা মডুলাস দেওয়া হয়েছে, লেস দেন হচ্ছে 5/4, লেস দেন হচ্ছে 5/4, এটা অ্যান্সার। এটাকে সি, এটাকে ডি ধরতে হয়। সূত্র c+d/2, মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা নিচে পার করে যে 5/4 পজিটিভ, তার মানে যোগ চিহ্ন। এই 5/4 যোগ করে দাও, এটাকে যোগ করো, এটাকে যোগ করো, এটাকে যোগ করো, আমরা যোগ করে দিয়ে দিয়েছি। এটা আমরা লসাগু করব। লসাগু 2, 5 দুগুণ 10, এখানে থাকে 5, যা আছে তাই, 5/4। আমরা এটা বিয়োগ করে দেবো, 10 থেকে 5 বিয়োগ করলে -5/4, যা আছে তাই। দুইটা সেম মান, প্রথম মানটা উঠে গেলে, নেগেটিভ মান উঠে গেলে মডুলাস আসে, যা আছে তাই, এটা হচ্ছে অ্যান্সার। 5-এর এম করবো। নেক্সট নাম্বার দেখো 5-এর এম, x² - 6x - 7। আচ্ছা বর্গের সহগ কত আছে? 1। শতককে কত হয়? 7। মিডল টার্ম করতেছি। তাহলে দেখো তো x² - 7x প্লাস x - 7 ইজ লেস দ্যান 0। আমরা এখান থেকে x কমন নেব, x - 7, 1 কমন নিলে x - 7 লেস দ্যান 0। দুইটার মধ্যে থেকে আমরা একটা মান কমন নেব, x - 7, থাকে কত? x + 1 লেস দ্যান 0। তাহলে এখন দেখো কি হবে? x + 1 লেস দ্যান 0 একবার হবে, x - 7 লেস দ্যান 0 একবার হবে। তাহলে x লেস দ্যান -1, তাহলে x লেস দ্যান কত আছে? 7। আচ্ছা এখন দেখো তো এটা যদি তুমি সংখ্যা রেখা আঁকাও, তাহলে সংখ্যা রেখাটা এরকম হচ্ছে না? 0। তাহলে এখানে আছে x এর মান 7 পর্যন্ত, এটা পজিটিভ মান, এটা হচ্ছে -1 হচ্ছে নেগেটিভ মান, বাম দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো তো, তাহলে এর মধ্যে ছোট কোনটা? মাইনাস, আর 7টা হচ্ছে বড়, পজিটিভলি চিন্তা ভাবনা করো। প্রদত্ত অসমতাটি হবে, প্রদত্ত অসমতাটি, তাই ছোট মানটা আমরা আগে লিখতে হয়, চিহ্ন লেস দেন দেওয়া আছে, x এর সাপেক্ষে পজিটিভ মানটা, বড় মানটা পরে লিখতে হয়। তাহলে এখন আমরা কি করব দেখো তো, এটাকে ধরবো সি, এটাকে ধরবো ডি। তাহলে সূত্র -c+d/2, বিয়োগ করলে কত আসে? 6, 2 দিয়ে কাটলে কত হয়? -3। তাহলে -1, 3 কে বিয়োগ করে দাও,
এক্স মাইনাস থ্রি লেস 7 মাইনাস হচ্ছে 3। তাহলে এখন দেখো -4 এক্স মাইনাস 3 পজিটিভ 4, এটা উঠে গেল। এক্স মাইনাস 3 লেস দেন 4, এইটা হচ্ছে অ্যান্সার হলো। তাহলে দেখো তো গত অঙ্কের মতোই না, আর অসুবিধা আছে? সুপ্রিমাম কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর ইনফিমাম এর পরে শিখবো বৃহত্তম নিম্নসীমা। সুপ্রিমাম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, তুমি কিভাবে বুঝবো যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা আবার কি আর বৃহত্তম নিম্নসীমাটা আবার কি? ধরো আমরা এস একটা মান নিলাম 1 2 3 4, ঠিক আছে? এস একটা সেটের মান নিলাম কত 1 2 3 4। তাহলে এমন এদিক লক্ষ্য রাখো, একটু একটু মনোযোগী হও, পরে লেখো। সুপ্রিমাম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এস নিলাম 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা কোনটি হবে? এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 4 5 6, লেস ইকুয়াল হবে 7 8 100 500 7000। হ্যাঁ, লক্ষ্য রাখো সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আচ্ছা ধরো আমরা এস একটা সেট নিলাম 1 2 3 4 1 2 3 4। তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে এমন একটি সীমা জায়গা থেকে ক্যালকুলেশন করলে যে মানটা নিবা সেই মানটা অবশ্যই এই উক্ত সেটের মধ্যে বিদ্যমান থাকবে। যেমন ধরো এস এর মানটা 4 থেকে ছোট বা তার সমান, দেখো তো এর মধ্যে আছে, এই যে 4 আছে। 5 থেকে ছোট বা তার সমান, 5 থেকে ছোট মান কত 4 আছে। কিন্তু আমি যদি 6 নেই, 6 থেকে ছোট বা তার সমান 6 নিলে এটা নিলেও কিন্তু 4 গ্রান্টেড হচ্ছে। আমি যদি 7000 নেই, 7000 থেকে ছোট বা তার সমান, তো ছোট মান কিন্তু 4 বিদ্যমান আছে, ঠিক আছে? তাহলে তুমি কেমনে বুঝবা যে এই যে এতগুলো মান নিচ্ছ কতগুলো মান হচ্ছে? এটা হতে 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 কি হচ্ছে ডট 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 সারা যেমন চলতেই থাকতেছে, তাই না? তাহলে দেখো তো বৃহত্তম খালি বাড়তেছে না? এই বৃহত্তমের মধ্যে সবচেয়ে নিচের যে মানটা থাকবে এটাই হবে এর হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এবার কি বুঝতে পারছো? সমস্যা হলো? আচ্ছা, এখন তুমি কল্পনা করতেছো যে স্যার আমি যদি এরকম নেই এস লেস ইকুয়াল আমি যদি 3 নেই, ঠিক আছে? তাহলে আমাকে এখান থেকে যে বড় মানটা নিবা, যদি 3 নাও তাহলে 3 থেকে বড় বা তার সমান 3 কিন্তু আছে, 2 আছে, 1 আছে, কিন্তু 4 আছে এখানে কি আছে? নাই। তার মানে এটা গ্রান্টেড হবে না। যদি আমি এস লেস ইকুয়াল যদি 2 নেই, তাহলে 2 থেকে নিলে আমি 2 থেকে পাচ্ছি, কিন্তু 3 4টা মিস্টেক হয়ে যাচ্ছে, তার মানে গ্রান্টেড করতেছে না, ঠিক আছে? তাহলে তুমি কি করবা যে এই যে এটার মধ্যে সর্বশেষ মান কি ছিল 4, আমি 4 থেকে হিসাব করছি 5 6 7 8 9 10 500 5000 7000 10000। তাহলে তুমি কিভাবে বুঝবে এটার মধ্যে ঊর্ধ্বসীমাটা কোনটা হবে? তাহলে এইটা মধ্যে ঊর্ধ্বসীমাটা আমাকে এদিকে লক্ষ্য রাখতে হবে, এর মধ্যে মান আছে কত 4। তাহলে আমি এই 4 কে বলবো হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র মান কিন্তু 4ই আছে, এই জন্য এটাকে বলা হয় সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আমি কি বুঝতে পারছি? যদি এরকমও থাকতে পারে, একটু লক্ষ্য রাখো, ধরো এস ইকুয়াল এক্স বিলং টু এন সাচ দ্যাট, ধরো 1 লেস এক্স লেস হচ্ছে 3 থাকতেই পারে, ঠিক আছে? তাহলে দেখো তো এক্স এর মানে 1 থেকে বড় 3 থেকে ছোট, তা বা লেজের ইকুয়াল দিলাম, দিতেই পারি। তাহলে 1 থেকে বড় বা তার সমান 1 আছে কত 2 আছে কত 3। তাহলে আমি কিন্তু মানটা 1 2 3 করে নিলাম, কারো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমি এখানে কি বসাতে পারি, যে তারে আমি এখানে বসাতে পারি এস, যেহেতু নিছি এস লেস ইকুয়াল, তাহলে সর্বশেষ মান আছে কত 3। আমি যদি 3 নেই, 3 থেকে ছোট বা তার সমান এই সেটের মধ্যে বিদ্যমান আছে। আমি যদি 4 নেই, আমি যদি 5 নেই, 6 নেই, 7 নেই, ডট 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 খালি বাড়তেই থাকবে। তাহলে এই বৃহত্তম ঊর্ধ্বসীমার মধ্যে ক্ষুদ্র সবচেয়ে ছোট মান কোনটা ছিল 3। তাহলে এই 3টাই হবে এখানকার হচ্ছে সুপ্রিমাম। এখন সহজ বাংলা ভাষা আসো, যে ডিরেক্ট বলা হয় এত কাহিনী বাদ দিয়ে, যদি এরকম সেটের মধ্যে বিদ্যমান থাকে, সেটের মধ্যে যেটা সবচেয়ে বড় ওটা হবে সুপ্রিমাম, যেটা ছোট হবে সেটা হবে ইনফিমাম। এখানে 1 থেকে বড় বা তার সমান, 3 থেকে ছোট বা তার সমান, তা 1 এবং 3 এর মধ্যে ছোট কোনটা বড় কোনটা? 3 বড়, সুপ্রিমাম 3, 1 ছোট, তার মানে 1টা হচ্ছে ইনফিমাম।
ক্লিয়ার কনসেপ্ট? উঠাও। আচ্ছা এবার দেখো ইনফিমাম। ইনফিমাম কি বলতে হবে? ইনফিমামটা হচ্ছে এইরকম, এটা শিখলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো একলাই পারবা। ইনফিমাম বৃহত্তম নিম্নসীমা। বৃহত্তম নিম্নসীমা। বৃহত্তম নিম্নসীমা একটু লক্ষ্য রাখো। ধরো আমরা এস সেটের মান নিলাম 1 2 3। দেখো এস সেটের আওতাভুক্ত তিনটি মান নিলাম 1 2 3, তিনটি সংখ্যা নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা সুপ্রিমাম বুঝবো কোথায় কত আছে। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে ছোট মান কত আছে? 1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এস গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 1 কল্পনা করতে পারি। কেন কল্পনা করব? আমরা যদি দেখো তো এস এর মান কি হবে? 1 থেকে বড় বা তার সমান। দেখো তো এর মধ্যে 1 আছে না? আচ্ছা আমি যদি এখানে মানটা বসা হচ্ছে -1, যদি এখানে মান বসাও তাহলে এক্স এর মান -1 থেকে বড় বা তার সমান। -1 থেকে বড় কিন্তু পজিটিভ 1। আমি যদি -2 বসাই তাহলে -2, তাহলে এস এর মান -2 থেকে বড় বা তার সমান, তাহলে -2 থেকে বড় কিন্তু 1 আছে। আমি যদি -3 বসাই, -4 বসাই, ডট 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 মাইনাস, যদি ডট 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 যাই বসাই না কেন, তাহলে -4 বসাই, তাহলে দেখো তো -4 এস গ্রেটার অর ইকুয়াল -4। তাহলে এস এর মানটা -4 থেকে বড় বা তার সমান, তাহলে 4 থেকে বড় বা তার সমান কিন্তু দেওয়া আছে এখানে 1 আছে। তুমি এখন কল্পনা করতে পারো যে স্যার আমি যদি এস গ্রেটার অর ইকুয়াল 2 ধরতে পারি, ঠিক আছে, এস এর মান 2 থেকে বড় বা তার সমান, তাহলে 2 আছে কিন্তু, তাহলে 2 আসে ইন্ডিকেট করছে এখানে, তাহলে 1 কিন্তু মিস্টেক চলে গেল, তার মানে কিন্তু এটা নিম্নসীমা হবে না। বোঝা গেছে? তাহলে আমাকে প্রথম থেকে মানে এই সেটের মধ্যে প্রত্যেকটা উপাদান বিদ্যমান থাকতেই হবে সবগুলো, ঠিক আছে? তার মানে আমি এখানে লিখতে পারতেছি এটাকে, দেখো তো এটাকে কিভাবে লিখতে পারতেছো, দেখো তো লিখতে পারি এরকম -5 -4 -3 -2 -1 0 1, তাহলে লিখতে পারতেছি না? 2 3 তো আছেই। তার মানে এই যে এই ক্ষেত্রে ডট 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 বাম দিকে চলে আসতেছে, আর আগের ক্ষেত্রে কিন্তু ডট 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 ডান দিকে ছিল। তার সুপ্রিমাম হচ্ছে ডান দিকে যায়, ইনফিমাম হচ্ছে বাম দিকে আসে। তাহলে এখন বাংলা ভাষায় শিখবা যে সেটের মধ্যে যে সংখ্যার উপাদানের মান ছোট এটাকে তুমি বলবা ইনফিমাম, আর যে মানটা বড় এটাকে বলবা তুমি হচ্ছে সুপ্রিমাম। এখন ইনফিমামকে আইএনএফ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর সুপ্রিমামকে এসইউপি দ্বারা প্রকাশ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? কারো কি অসুবিধা আছে? পাবে না? তাহলে সলিউশনে তুমি চলে আসো। সলিউশন কি বলছো যে সুপ্রিমাম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম না? আমি সুপ্রিমাম অফ এ বের করতে বলছো। সুপ্রিমাম অফ এ এর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা ছিল? 5। এটাই आंसर করেছিল। যদি ইনফিমাম বের করতে বলতো, চাই যে শুধুটা, আমি ইনফিমাম বের করলাম, ছোট মান কোনটা? 0। এটা হচ্ছে आंसर। পারা যাবে না? কঠিন মনে হচ্ছে কি? যদি এইরকম দেওয়া থাকে তাহলে তুমি এখানে ক্যালকুলেশন আসতে পারো, একটু মিডল টার্ম করে নিবা। 5x², আহা লেখাটা খারাপ হয়ে গেছে, এখানে 5x² -16x + 3 <0। মিডল টার্ম করো তো কত আসে? 3 5 কত হয়? 15। তাহলে 5x² -15x - x প্লাস হচ্ছে 0। আমি 5x কমন নেব, x - 3 5 15, x - 3 হচ্ছে 0। তাহলে x - 3 5x - 1 হচ্ছে 0। তাহলে x - 3 0, 5x - 1 হচ্ছে 0। তাহলে x কত আসতেছে? 3, x আসতেছে কত? 1/5, তাই না?
এখন তুমি লক্ষ্য রাখো তো এই দুটার মধ্যে ছোট কোনটা, বড় কোনটা? তাহলে সুপ্রিমাম অফ এস বড় মানটা 3, আমি লিখবো 3। ইনফিমাম অফ এস ছোট মানটা কোনটা? 1/5। এইটা হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? তার 6 এর বাকি অঙ্কগুলো একই স্টাইল, ঠিক আছে।